হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্স। আমরা সমাধান করছিলাম দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় চক্রবৃদ্ধি সুদ ও সমহার হ্রাস বা বৃদ্ধি। এই ষষ্ঠ অধ্যায়ের আমরা প্রথম পার্ট অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ সেই সম্পর্কে ধারণা এবং তার যে এক্সারসাইজ কোষে দেখি 6.1 অলরেডি সমাধান করে ফেলেছি এবং আজকে অর্থাৎ অষ্টম ক্লাসে আমরা সমহার হ্রাস বা বৃদ্ধি সম্পর্কে ধারণা নেব। যদি তোমরা সমহার হ্রাস বা বৃদ্ধি সম্পর্কে জানতে চাও তো অবশ্যই চক্রবৃদ্ধি সুদের প্রথম ক্লাসটি একবার দেখে নিতে হবে, নাহলে আজকের ক্লাসটি বুঝতে অসুবিধা হবে। তো চলো শুরু করা যাক এবং তোমাদেরকে অনুরোধ রইল এই সমহার হ্রাস বা বৃদ্ধি জিনিসটা বোঝার জন্য এই ক্লাসটিকে সম্পূর্ণ দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করে দেখলেও বুঝতে অসুবিধা হবে। তো চলো শুরু করা যাক। সমহার হ্রাস বা বৃদ্ধি এই ঘটনাটা ভালো করে বোঝার জন্য আমাদেরকে একটু চক্রবৃদ্ধি সুদটা রিক্যাপ করে নিতে হবে। দেখো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা কি করেছিলাম। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মূল যে ঘটনাটা ছিল এরকম যে কিছু পরিমাণ টাকাকে কিছু একটা সময়ের জন্য একটা নির্দিষ্ট নিয়মে, যেটাকে আমরা বলেছিলাম সুদের হার, সেই সুদের হারে যদি রেখে দেওয়া হয় তাহলে ওই টাকাটা বেড়ে যায়। কেমন ভাবে বাড়ে না, ওই টাকাটা কিছু সময় অন্তর, যেটা সাধারণত 1 বছর হয়, 1 বছর অন্তর যে সুদ পাওয়া যায় সেই টাকাটা থেকে, সেই সুদটা টাকাটার সঙ্গে যোগ হয়, হয়ে টাকাটা অর্থাৎ আসলটা বেড়ে যায় এবং সেই বর্ধিত আসলের উপর আবার ওই নির্দিষ্ট নিয়মে পরবর্তী বছরের জন্য সুদ গণনা করা হয়। এইভাবে প্রতি বছর আসলটা প্রতি বছরের শেষে অল্প করে বাড়তে থাকে এবং সেই বর্ধিত আসলের উপর আবার বাড়তে থাকে এবং এইভাবে বাড়ার ঘটনাটাকেই আমরা তখন বলেছিলাম চক্রবৃদ্ধি ঘটনা এবং সেক্ষেত্রে যেটা নির্ণয় করছিলাম সেটা চক্রবৃদ্ধি সুদ। এবং এখন আমরা বলছি এই বাড়ার ঘটনাটাকে আমরা বলতে পারি সমহার বৃদ্ধি, কারণ একটা নির্দিষ্ট নিয়মে সমানভাবে প্রতি বছর টাকাটা বাড়ছে। এখন সমহার বৃদ্ধি আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে তফাৎ কি? চক্রবৃদ্ধি সুদ ঘটনাটা হয় শুধুমাত্র টাকার ক্ষেত্রে। দেখো, টাকা প্রতিবার বাড়ে এবং ওই টাকারই সুদ নির্ণয় করা হয়, সেই জন্য সেটাকে চক্রবৃদ্ধি সুদ বলা হয়। কিন্তু এই সমহার বৃদ্ধি কথাটা বলছি তার কারণ এই বাড়ার ঘটনাটা শুধুমাত্র টাকার ক্ষেত্রে নয়, টাকা ছাড়া অন্যান্য ক্ষেত্রেও ঘটতে পারে। যেমন যদি ভাবো, তোমরা জনসংখ্যার কথা ভাবো, যে কোনো গ্রামের জনসংখ্যা বা কোনো দেশের জনসংখ্যা, দেখো প্রতি বছর জনসংখ্যা বাড়তে থাকে। তাহলে আমরা যদি ভাবি যে একটা নির্দিষ্ট পরিমাণ জনসংখ্যা একটা সময়ের পর এসে সেই জনসংখ্যা থেকে নতুন জনসংখ্যা তৈরি হবে, অর্থাৎ নতুন লোকজন তৈরি হবে, সেই তারা আবার কি করবে, নতুন ভাবে জনসংখ্যা বৃদ্ধি করবে। তাহলে প্রতি বছর জনসংখ্যাটা কি হবে, বর্ধিত অংশটা সেও আবার জনসংখ্যা বৃদ্ধিতে দায়ী হবে। তার মানে আমরা ঠিক টাকার মতো ভাবতে পারি যে জনসংখ্যাটা অর্থাৎ লোকের সংখ্যাটা, লোক বা মানুষের সংখ্যাটা টাকার মতো কাজ করছে। টাকা যেভাবে প্রতিবার বাড়ছিল, মানুষের সংখ্যাও প্রতিবার এইভাবে বাড়তে থাকবে। প্রথম বছরে ধরে নাও 10 জন মানুষ ছিল, সেই 10 জন কি হলো, বেড়ে 12 জন হলো। আবার এই 12 জন মানুষ প্রত্যেকে 12 জন মানে জনসংখ্যা বৃদ্ধির জন্য দায়ী হবে, অর্থাৎ আবার ওই যে অতিরিক্ত মানুষটা তৈরি হলো, অর্থাৎ যেটাকে টাকার বেলায় সুদ বলেছিলাম, সেও নতুন জনসংখ্যা তৈরি করবে। তাহলে আমরা যদি টাকার ক্ষেত্রে রেস্ট্রিক্টেড থাকি তখন বলি যে চক্রবৃদ্ধি সুদ, আর যদি টাকা ছাড়া অন্য কিছুর দিকে চলে যাই, যেমন জনসংখ্যা ছাড়াও যদি অন্য কিছু ভাবি, যেমন জিনিসের দাম কি হয়, বছর বছর বাড়তে থাকে। তাহলে এই ধরনের জিনিসগুলো, যদি মানুষের ওজনের কথা ভাবি, ওজন মানুষের বাড়তে পারে বিভিন্ন সময়। আমরা যদি গাছের উচ্চতার কথা ভাবি, গাছের উচ্চতা বছর বছর বাড়তে পারে। তো এইভাবে দেখো, আমরা টাকা ছাড়া অনেক জিনিস ওই রকম নিয়মে বাড়তে পারে। তাহলে আমরা এই সব কিছু জিনিসকে যখন বাড়ার হিসাব করব একটা নির্দিষ্ট হারে, তখন তাকে বলবো সমহার বৃদ্ধি। তো সমহার বৃদ্ধির ক্ষেত্রে আমরা সূত্রটা কি প্রয়োগ করব? দেখো, আমরা যদি টাকাকে বাড়ার হিসাবটা করি, ওই যে একটা ফর্মুলা ছিল যে a = p × 1 + r/100 n, ওই ফর্মুলাটা যদি টাকার বেলায় প্রয়োগ করা যায় তাহলে কি মানুষের বেলায় প্রয়োগ করা যাবে না? নাকি উচ্চতার বেলায় বা ওজনের বেলায় প্রয়োগ করা যাবে না? সবার বেলায় প্রয়োগ করা যাবে, কারণ টাকা যে নিয়মে বাড়ছে, মানুষের সংখ্যা বা জনসংখ্যাও সেই নিয়মে বাড়ছে, উচ্চতাও সেই নিয়মে বাড়ছে। তাহলে প্রত্যেকটা জিনিসের বাড়ার নিয়মটা যদি একই হয় তাহলে সূত্রটাও একই হবে। তাহলে আমরা এখন বুঝে গেলাম যে চক্রবৃদ্ধি সুদের যে সূত্রটা শিখেছিলাম সমহার বৃদ্ধি, এর ক্ষেত্রেও কিন্তু একই সূত্র হবে। তাহলে আমরা এই ঘটনাটাকে একবার লিখে ফেলি। তাহলে আমাদের কি সবার প্রথম শিখলাম, যেটা শিখলাম সেটা হলো সমহার বৃদ্ধি। সমহার বৃদ্ধির ক্ষেত্রে কি হয়েছে না, কিছু পরিমাণ জিনিস, সেটা আমি টাকা বলতে পারি না, সেটা জনসংখ্যা হতে পারে, উচ্চতা হতে পারে, কোনো একটা জিনিসের পরিমাণ নির্দিষ্ট ভাবে বাড়ছে। তাহলে সেক্ষেত্রে সূত্র কি হবে, সূত্র হবে আমাদের ওই আগের যে সূত্র ছিল সেটাই, a = p × 1 + r/100
টু দ্য পাওয়ার n। কিন্তু কথাটা হচ্ছে আমি যখন এ বলেছিলাম টাকার ক্ষেত্রে তখন তাকে বলেছিলাম সুদ আসল, কিন্তু এটা যখন জনসংখ্যার কথা ভাববো তখন কি একে সুদ আসল বলতে পারবো না, বলাটা ঠিক না। তাহলে আমরা এদের নামগুলো একটু চেঞ্জ করে নেবো। কেমন ভাবে চেঞ্জ করে নেবো? যেমন মনে করো আমরা এটাকে বলতে পারি সুদ আসলের ঘটনাটা ভাবো। সুদ আসল মানে কি? বেড়ে যেটা হয়, তাহলে মানে টাকাটা বেড়ে যেটা হয়। তাহলে আমরা এটাকে যদি জনসংখ্যা বলি, উচ্চতা বলি, এইসবের ক্ষেত্রে বলি, তাহলে আমরা যদি বলি যে বর্ধিত পরিমাণ। আচ্ছা, আবার এই পিটাকে আমরা বলেছিলাম আসল, তো এখানে আমাদের টাকা পয়সা নেই, তাহলে আসল কথাটা বলতে পারবো না। তার জায়গায় কি বলবো না বর্ধিত হওয়ার আগের পরিমাণ, অর্থাৎ পূর্বের পরিমাণ, যে টাকাটা আগে যেটা ছিল, জনসংখ্যাটা আগে যা ছিল, উচ্চতাটা আগে যা ছিল। ঠিক একই রকম ভাবে 8টা তো সুদের হার ছিল, তো এখানেও হার ব্যাপারটা থাকবে, অর্থাৎ রেটটা থাকবে, কিন্তু সুদের হবে না, কিসের হবে? বৃদ্ধির হবে, যে কি হারে বাড়ছে। তাহলে এটা হবে বৃদ্ধির হার। আর এনটা তো ওখানে ছিল বছর, এখানে এনটাকে কি বলবো? বছরই বলবো, কারণ সময় তো সব ক্ষেত্রে একই এককে মাপা হয়। তাহলে আমরা যা যা পেলাম সেগুলোকে একটু লিস্ট ডাউন করে নিই। কি কি? যেখানে আমরা দেখো সবার প্রথম পি সমান কি একটা জানতে চাইছি, এ সমান কি জানতে চাইছি, আর সমান কি জানতে চাইছি, আর এন সমান কি জানতে চাইছি। এনটা আমাদের খুব সহজ ছিল, যে এনটা বছরে মাপা হয়, তাই বছর। এবার দেখো পি মানে আমি কি বলবো না বাড়ার আগে, অর্থাৎ পূর্বের পরিমাণ। কিসের পরিমাণ? যেটা মাপা হচ্ছে। যদি জনসংখ্যা মাপি, জনসংখ্যার পরিমাণ। উচ্চতা মাপলে উচ্চতার পরিমাণ। তাহলে আমরা বলবো যে বৃদ্ধির পূর্বে, আমরা একটা ড্যাশ দিয়ে রাখছি, কারণ অঙ্ক করার সময় যেরকম থাকবে, জনসংখ্যা থাকলে বলবো জনসংখ্যা, উচ্চতা থাকলে বলবো উচ্চতার ড্যাশ পরিমাণ। তাহলে আমরা এই স্ট্রাকচারটা যদি মুখস্থ করতে পারি, তাহলে আমরা প্রতিটা অঙ্কে এখানে বসিয়ে দিতে পারবো। এই ড্যাশটা জায়গায় বসিয়ে দেবো। এটা যদি টাকা হতো, বৃদ্ধির পূর্বে টাকার পরিমাণ, বৃদ্ধির পূর্বে জনসংখ্যার পরিমাণ, বৃদ্ধির পূর্বে উচ্চতার পরিমাণ, মানে আগে যা ছিল। এবার হচ্ছে চলে এসো এ মানে হচ্ছে বেড়ে যেটা হলো, তাহলে আমরা কি বলবো? বৃদ্ধি প্রাপ্ত ড্যাশ পরিমাণ, মানে বাড়ার পর যেটা হলো, বাড়ার পর টাকার পরিমাণ, বাড়ার পর উচ্চতার পরিমাণ, বাড়ার পর জনসংখ্যার পরিমাণ। বোঝা গেল? আচ্ছা, আর আচ্ছা এটা আমি আর এর জায়গায় লিখে ফেলেছি, চলো একটু নিচে করে লিখি। এ ইকুয়াল টু দিস, আর আর ইকুয়াল টু কি ছিল? আর ইকুয়াল টু ছিল বৃদ্ধির হার। বৃদ্ধির হার আগের বারে চক্রবৃদ্ধি সুদের হার, এবারে শুধু বলবো বৃদ্ধির হার। তাহলে আর ইকুয়াল টু বৃদ্ধির হার, এবং এটা সবসময় কিসে থাকবে? পার্সেন্টেজে থাকবে। আর এগুলোর পরিমাণ কিসে থাকবে? এগুলো যেমন বস্তু থাকবে তেমন থাকবে। টাকা থাকলে টাকায় মাপবো, জনসংখ্যা থাকলে সংখ্যায় মাপবো, উচ্চতা থাকলে উচ্চতার যে একক তাতে মাপবো। ঠিক আছে? তো আমরা এই সমস্ত কিছু খালি নামটা পাল্টে ফর্মুলাটা কিন্তু এক রেখে দিলাম, এবং এর ক্ষেত্রে এই সূত্রটা হচ্ছে এটা, যে এই বর্তমান পরিমাণটা হবে পূর্বের পরিমাণ ইন্টু 1 প্লাস r/100 টু দ্য পাওয়ার n। এইভাবে আমাদেরকে করতে হবে। এবার আমাদেরকে দেখে নিতে হবে যে এই কনসেপ্টের উপর কিরকম কিরকম অঙ্ক আসতে পারে। লক্ষ্য করো, আমরা একটু টাকার যে অঙ্কটা ছিল, যেখানে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক ছিল, সেখানে কি ধরনের অঙ্ক আসতে পারে একটু ভেবে দেখি। দেখো এরকম হতো যে কোনো একজন ব্যক্তি কিছু পরিমাণ টাকা ধরে নাও 5 বছর আগে জমা করেছেন। কোনো একজন ব্যক্তি কিছু পরিমাণ টাকা 5 বছর আগে ব্যাংকে জমা করেছেন। তিনি আজকে সেই টাকাটা চক্রবৃদ্ধি সুদের হারে বেড়ে কত হলো সেটা নিতে যাবেন বা নেবেন। তাহলে অঙ্কটা কিরকম হলো? অঙ্কটা হলো অতীতে তিনি টাকা জমা করেছিলেন, বর্তমানে তিনি টাকাটা নেবেন। এর ক্ষেত্রে আমরা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক করেছি। আবার দেখো এই গল্পটা একটু ঘুরিয়ে হতে পারতো, যে তিনি বর্তমানে টাকা জমা দিলেন, আজ থেকে 5 বছর পরে তিনি টাকাটা নেবেন, কত টাকা পাবেন সেটা হিসাব করতে বলছি। তাহলে দেখো আমরা কিন্তু একই ফর্মুলা দু জায়গায় ইউজ করেছিলাম। চক্রবৃদ্ধি সুদের হারটা যখন জানা ছিল, তখন ওই অতীতে টাকা জমা রেখে বর্তমানে কত পাবেন, বা বর্তমানে টাকা জমা রেখে ভবিষ্যতে কত পাবেন, দুই ক্ষেত্রে কিন্তু একই আমরা গণনা করেছিলাম। এবং যেহেতু ওটা টাকা পয়সার বিষয় ছিল, আমাদের মধ্যে কোনো কনফিউশন তৈরি হয়নি। কিন্তু এবার যদি এটা জনসংখ্যা বা উচ্চতা এইসবের উপর বিচার করি, অর্থাৎ সমহার বৃদ্ধির যে সমস্ত গল্পগুলো আসবে তার উপর বিচার করি, এখানে আমাদের মনে একটা কনফিউশন তৈরি হবে। সেই কনফিউশন দূর করার জন্য আমি সুন্দর একটা ছকের আকারে এটাকে নিয়ে এসেছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো কি হতে পারে, আমাদের মোট 3 ধরনের ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে দেখো অতীত, পাস্ট, আর একটা হচ্ছে প্রেজেন্ট, আর একটা হচ্ছে ফিউচার। মানে আমাদের মোট 3টে কাল আছে, অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। কি হতে পারে? কেউ অতীতে টাকাটা জমা দিয়ে বর্তমানে কত হচ্ছে জানতে চাইতে পারে। আবার কেউ কি করতে পারে, বর্তমানে টাকাটা জমা দিয়ে অতীতে কত ছিল জানতে চাইতে পারে।
আবার কি হতে পারে, কেউ বর্তমানের টাকাটা ভবিষ্যতে কত হবে জানতে চাইতে পারে, বা ভবিষ্যতে টাকাটা কত পাবে সেইটা হিসাব করে বর্তমানে কত জমা দিতে হবে সেটাও জানতে চাইতে পারে। এবার এইগুলোকে টাকার থেকে ঘুরিয়ে আমরা জনসংখ্যা নিয়ে চলে আসি। কি হতে পারে না, অতীতের জনসংখ্যা এত ছিল, জনসংখ্যা বাড়ছে, তাহলে বর্তমানে কত হবে এটা জানতে চাইতে পারে। এমন হতে পারে যে বর্তমানে জনসংখ্যা বলে দিয়েছে, তাহলে অতীতে জনসংখ্যা কত হবে ছিল সেটা জানতে চাইতে পারে। ঠিক এইরকম ঘটনাগুলো এদিকেও হতে পারে যে বর্তমানে জনসংখ্যা জানা আছে, আজ থেকে 5 বছর পর জনসংখ্যা কত হবে, 5 বছর পর জনসংখ্যা জানা এত হয় আমি চাই, তাহলে বর্তমানে জনসংখ্যা কত রাখতে হবে সেটার হিসাব জানতে চাইতে পারে। তো এইভাবে আমরা দেখো ঘটনার ক্রমটা যদি বুঝে নিই আমাদের সুবিধা হবে। লক্ষ্য করো, আমরা এই সমস্ত কিছু জানার পর আমরা অঙ্ক কিভাবে করব। অঙ্ক করব কি, আমরা এই ঘটনাটা পড়ে সেখান থেকে এই ফর্মটা ফিল আপ করবো, এইগুলো বোঝার চেষ্টা করব, করে এখানে বসিয়ে দিয়ে অ্যান্সার নির্ণয় করবো। সবসময় তোমাদেরকে জানতে হবে এই যে স্ট্রাকচারটা লিখেছি এখানে দেখো আর কখনো কনফিউশন তৈরি করবে না, এন কখনো কনফিউশন তৈরি করবে না, করবে কে, পি আর এ। পি মানে হচ্ছে প্রিন্সিপাল, মানে যেটা আগে ছিল, আর এ মানে হচ্ছে অ্যামাউন্ট, মানে যেটা পরে হবে। তাহলে আমি বলছি পিটা হচ্ছে বৃদ্ধির পূর্বে মানে আগেকার ঘটনা, আর এটা হচ্ছে বৃদ্ধির পরে মানে হচ্ছে পরের ঘটনা। আমাদেরকে যে কোনো অঙ্ক করে বুঝে নিতে হবে এই দুটোর মধ্যে কোনটা আগে কোনটা পরে। আমরা আগের ঘটনাটাকে পিতে দেব আর পরের ঘটনাটাকে এতে দেব, সেই হিসাবে গণনা করব। দেখো আমরা এইটার জন্য 4টে অঙ্ক লিখছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি অঙ্কটা লিখে নিয়ে ফিরে আসছি। দেখো আমরা মোট 4 ধরনের প্রশ্ন লিখেছি, তোমাদেরকে প্রশ্নটা বুঝিয়ে দিই। লেখা আছে একটি গ্রামের জনসংখ্যা 10% হারে প্রতি বছর বৃদ্ধি পায়, মানে এটা হচ্ছে সমহার বৃদ্ধির কথা বলা হচ্ছে, যে 10% হারে বেড়ে যাচ্ছে। তাহলে এইখান থেকে একটা জিনিস বুঝে গেলে যে এই বৃদ্ধির হারটা দিয়ে দিয়েছে 10%, এটা আমাদের অঙ্কে খুঁজতে কোনো সমস্যা হবে না। এবার এই স্টেটমেন্টটা দিয়ে এই অঙ্কটা দিতে পারে। 1 নম্বর অঙ্ক কি না, 3 বছর পূর্বের জনসংখ্যা 1000 হলে বর্তমানে জনসংখ্যা কত। তাহলে লক্ষ্য করো এই ঘটনাটা দুটো ঘটনার সময়ের মধ্যে অঙ্ক, কি না 3 বছর পূর্বে অর্থাৎ অতীতে এবং বর্তমানে জনসংখ্যা অর্থাৎ বর্তমান, মানে অঙ্কটা হচ্ছে পাস্ট টু প্রেজেন্ট এর মধ্যে অঙ্কটা কি হয়েছে। দেখো 3 বছর পূর্বের জনসংখ্যাটা দিয়ে দিয়েছে, বর্তমানেটা জানতে চাইছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই দুটোর মধ্যে বুঝে নিতে হবে কোন ঘটনাটা আগের। আগের ঘটনাটা কি, দেখো এটা তো পাস্ট টু প্রেজেন্টের অঙ্ক, তার মানে দেখো পাস্টের ঘটনাটা হচ্ছে আগের, মানে এই দুটো ঘটনার মধ্যে যে পূর্বের জনসংখ্যা বর্তমান জনসংখ্যার মধ্যে আগে কোনটা ঘটেছে, আগে ঘটেছে হচ্ছে পূর্বের জনসংখ্যাটা। তাহলে এই আগের ঘটনাটা হবে আমার আসল, মানে হচ্ছে প্রিন্সিপাল। তাহলে আমরা প্রিন্সিপালে তখন কি করব, 1000 বসাবো, আর অ্যামাউন্টটা যে জনসংখ্যা কত, অ্যামাউন্টটা হবে বর্তমানের অর্থাৎ পরের ঘটনা, যেটাকে আমরা জিজ্ঞাসা চিহ্ন দেবো ওই প্রশ্ন অনুযায়ী। বোঝা গেল? এবার এইটা হচ্ছে দেখো আমাদের এই 1 নম্বর যে ছবিটা তার অঙ্ক, যে অতীতেরটা দিয়ে বর্তমানেরটা জানতে চাইছে। এবার দেখো 2 নম্বরটা। 2 নম্বরের ক্ষেত্রে এই স্টেটমেন্টটা একই আছে, যে জনসংখ্যা প্রতি বছর 10% হারে বাড়ছে, কিন্তু এখানে বলছে যে বর্তমান জনসংখ্যা 1331 হলে 3 বছর পূর্বে কত ছিল। ভালো করে বোঝো, ঠিক এই কোশ্চেনটা উল্টো, এখানে বর্তমানেরটা দিয়ে দিয়েছে, 3 বছর পূর্বে কত ছিল জানতে চাইছে। তাহলে আমরা আগে বুঝে গেলাম যে এই অঙ্কটা হচ্ছে বর্তমান আর পূর্ব মানে অতীত, মানে বর্তমান আর অতীতের মধ্যে অঙ্ক, মানে এই দুজনের মধ্যে অঙ্ক। কিরকম ভাবে আছে না, বর্তমানটা দিয়ে দিয়েছে, অতীতটা জানতে চাইছে, তার মানে এই অ্যারোটা হচ্ছে 2 নম্বর টাইপের এক্সাম্পলটা। তো দেখো বর্তমান দিয়ে অতীত জানতে চাইছে, তো আমরা কি করব, তাহলে কি বর্তমানটা প্রিন্সিপালে বসাবো না, এইখানেই তোমরা ঘটনাটা ভুল করো। তোমাদেরকে ঘটনার ক্রমটা বুঝতে হবে। কি বুঝতে হবে না, বর্তমান দিক অতীত জানতে চাও, যাই পারে দেয়া থাক, আমি বুঝে নেবো কোন ঘটনাটা আগে ঘটেছে। সবসময় অতীতটাই আগের হবে, বর্তমানটা পরের হবে। তাহলে অতীতটা যদি আগের হয়, তাহলে দেখো 3 বছর পূর্বে কত ছিল, তাহলে অতীতটা আগেরটা হচ্ছে আমার প্রিন্সিপাল, তাহলে এইটাই চলে যাবে জিজ্ঞাসা চিহ্ন। আর বর্তমানটা পরের ঘটনা, এই যে অতীতটা আগের, বর্তমানটা পরের ঘটনা, তাহলে বর্তমানটাই আমার হলো এইটা। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো, যে ঘটনাটা কার মধ্যে ঘটেছে সেটার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে ঘটনাটা কোনটা আগে কোনটা পরে। যেটা আগে সেটা যাবে আমার পিতে, যেটা পরে সেটা যাবে এতে। চলে এসো আমরা আরেকটা উদাহরণ নিই। আচ্ছা এটা তাহলে 2 নম্বর। এবার দেখো 3 নম্বর। 3 নম্বরে ওই বৃদ্ধির হারটা 10%ই আছে, কিন্তু বলছে বর্তমান জনসংখ্যা 1331 হলে 3 বছর পরে কত হবে। দেখো আবার বর্তমান দিয়ে দিয়েছে, 3 বছর পরে জানতে চাইছে, তার মানে কি বর্তমানের সঙ্গে ভবিষ্যতের অঙ্ক, মানে এদের মধ্যেকার অঙ্ক। কি না, বর্তমানটা দিয়ে দিয়েছে, ভবিষ্যৎটা জানতে চাইছে, মানে এই টাইপের অঙ্ক। এটা হলো 3 নম্বরের এক্সাম্পল।
তো কি হচ্ছে দেখো, আমাদের ঘটনার ক্রমটা বুঝে নিতে হবে, কে আগে কে পরে। লক্ষ্য করো, বর্তমান আর ভবিষ্যতের মধ্যে বর্তমানটাই আগে ঘটে আর ভবিষ্যৎটা পরে ঘটে। তাহলে বর্তমানে যেহেতু আগে, তাহলে আগের নাম্বারটা বসবে প্রিন্সিপালে। তাহলে এখানে বর্তমানেরটা দিয়ে দিয়েছে এটা, তাহলে এইটা বসবে প্রিন্সিপালে। আর ভবিষ্যতেরটা জানতে চাইছে, তাহলে এই যে 3 বছর পরেরটা, এইটা হবে জিজ্ঞাসা চিহ্ন। আশা করি বুঝতে পেরেছো আমরা কে আগে ঘটছে কে পরে ঘটছে এর উপর নজর দিচ্ছি। আবার দেখো 4 নম্বর এক্সাম্পল, 3 বছর পরে। আচ্ছা, এখানে আমরা এটাকে 3টাকে ভাষায় লিখেছি, এটা আমরা সংখ্যায় লিখি, তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা এইভাবে লিখছি যে 3 বছর পরে 1772 জন জনসংখ্যা রাখতে হলে বর্তমানে কত প্রয়োজন। মানে জনসংখ্যা তো বাড়ছে, আমরা চাইছি যে জনসংখ্যা যেন 3 বছর পরে ওর বেশি ছাড়িয়ে না যায়। তাহলে বর্তমানে কত থাকা দরকার জানা দরকার, কারণ তার থেকে বেশি আছে কি কম আছে সেই বুঝে আমরা প্ল্যানিং করতে পারবো। এরকম বিভিন্ন সময় সরকারকে বিভিন্ন জায়গায় এইভাবে করতে হয়। তো দেখো 3 বছর পরেরটা দিয়ে দিয়েছে আর বর্তমানটা জানতে চাইছে, তাহলে অঙ্কটা কিন্তু বর্তমান আর ভবিষ্যতের মধ্যে, প্রেজেন্ট আর ফিউচারের মধ্যে। কিন্তু কি বলছে না, বর্তমানটা জানতে চাইছে, ভবিষ্যৎটা কত হবে বলে দিয়েছে। তাহলে এই দুটোর মধ্যে কোন ঘটনাটা আগে, বর্তমান আর ভবিষ্যতের মধ্যে বর্তমানটাই আগের ঘটনা, ভবিষ্যৎটা পরে। তাহলে বর্তমানটা যেহেতু আগে, তাহলে বর্তমানটাই দিয়ে অঙ্ক শুরু করতে হবে। বর্তমানটাই আমাদের কোথায় বসবে, পিতে বসবে। তাহলে দেখো এখানে 3 বছর পরে হলে বর্তমানে কত, তাহলে বর্তমানটা পিতে বসবে, মানে বর্তমানটাই জানতে চাইছিল, তাহলে ওটা পিতে বসলো। আর 3 বছর পরে এতজন হবে, মানে ভবিষ্যতেরটা চলে গেল অ্যামাউন্টে। বোঝা গেল কি, আমরা ঘটনার ক্রম দেখে বোঝাবো। তোমরা অনেক সময় ভাবো যে যেহেতু এটা দেখো এইটা দিয়ে ওইটা জানতে চাইছে, তাহলে এরা তো এখন যা ছিল তাহলে 3 বছর পরে তো তাহলে ধর নাও এদের জনসংখ্যা বাড়ছে বলেছে, ধর নাও বর্তমানে দিয়ে অতীতে জানতে চাইছে। তোমরা ভাবো কি না, বর্তমানে তো তাহলে অতীতে কমবে, তাহলে আমরা কি করবো, সমহার হ্রাসের যে ফর্মুলাটা সেটা ব্যবহার করবো। এটা কিন্তু নয়, যখন বলবে এটা বৃদ্ধির হার, তো আমরা বৃদ্ধিরই ফর্মুলা ইউজ করবো, এই ফর্মুলা ইউজ করবো। কিন্তু আমাদের ঘটনার ক্রম সাজিয়ে নেবো, কে আগে কে পরে সেই অনুযায়ী অঙ্ক করবো, তাহলে আর কনফিউশন হবে। এখানে শুধু সূত্র প্রয়োগ করার সমস্যা হয়, সেই সমস্যাটা এইভাবে দূর হবে। তো আমরা এই যে 4টে অঙ্ক করলাম, এইখানে দেখো এই সমস্ত টাইপটাকে কভার করে দিলাম। এবার দেখো আমরা এই কনসেপ্টটাকে একটু অন্যভাবে ভাবছি। টাকা পয়সার ক্ষেত্রে সবসময় সেটা বাড়তো, তাই জন্য আমাদের কমার কথা ভাবতে হয়নি। কিন্তু এমন কি কোনো ঘটনা থাকতে পারে যা বছর বছর কমে যায়? হ্যাঁ, কমে যায়। যেমন মনে করে এখন আমাদের সবার এই একটা ভীষণ দুঃসময় চলছে, করোনা চলছে। করোনার কারণে কি হচ্ছে, বিশ্বের জনসংখ্যা কমছে। কোন একটা গ্রামে আগেকার দিনে হতো মহামারী হতো, সেক্ষেত্রে কি হতো, গ্রামের জনসংখ্যা কমে যেত। কোন একটা কারণে কোনো বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা কমে যায় বিভিন্ন কারণে, তাহলে আমরা বলছি এই সংখ্যা কমতেও পারে নির্দিষ্ট হারে। আচ্ছা, কোনো জিনিসের দাম বিশেষ কারণে ফলন খুব বেশি হয়েছে, কমে যেতে পারে। আলুর দাম বিভিন্ন সময় বিভিন্ন হয়, কখনো কমে যায়, তাহলে কম দাম কমতে পারে। ওজন, কেউ ডায়েটিং করছে, ওজন কমতে পারে। তাহলে আমরা বলছি যে সবসময় যে বাড়বে এরকম কিন্তু বিষয় নয়, কমতেও পারে। তাহলে যখন নির্দিষ্ট হারে নির্দিষ্ট নিয়মে কমে, তখন তাকে আমরা বলি সমহার হ্রাস। তাহলে এইটা যেমন বৃদ্ধি করেছি, সেরকম কি হতে পারে, হ্রাসও হতে পারে। হ্রাস মানে কমবে। আচ্ছা, তাহলে কমলে আমাদের এই ঘটনাগুলো কিরকম হবে? আগের বারে যেটাকে বলেছিলাম বৃদ্ধি, এবারে সেটাকে বলবো হ্রাস। তাহলে আমরা আগে এই ফর্মুলার কথা ভাবি। তাহলে আমাদের যদি বাড়ার ক্ষেত্রে ফর্মুলাটা হয় যে a = p × 1 + r/100⁴, তাহলে হ্রাস হলে কিভাবে ফর্মুলা হবে? দেখো আমরা খুব ছোটবেলায় এইটা কিন্তু করে নিয়েছি। আমরা ছোটবেলায় বলেছিলাম যে 10 বলেছিলাম যে 10 মিটার উত্তর, এর বিপরীতে আমরা কি করেছিলাম মনে আছে? এর বিপরীত করেছিলাম 10 মিটার দক্ষিণ। তার মানে আমরা বলতে চাইছি 10 মিটার বৃদ্ধি, এর উল্টোটা কি হবে, -10 মিটার হ্রাস। দেখো এই কনসেপ্ট ইউজ করে আমরা কিন্তু বৃদ্ধিটাকে হ্রাসে কনভার্ট করতে পারি। যে যদি বৃদ্ধিটাকে আমি হ্রাসের ফর্মুলাটাকে, যদি হ্রাসটাকে ক্যালকুলেট করতে চাই বৃদ্ধির ফর্মুলায়, তাহলে আমাকে এই যে হ্রাস হচ্ছে বা কমছে তার মানে কি, সেটা মাইনাস বৃদ্ধি হচ্ছে। তাহলে আমি যদি এই 8টার জায়গায় শুধু একটা মাইনাস ইউজ করি, যে এইটা বৃদ্ধির হার ছিল, এটা হয়ে যাবে এখন কি হবে, হ্রাসের হার। তাহলে হ্রাসের হার হলে কি হবে, যা হবে সেটাকে যদি আমি মাইনাস দিয়ে লিখি, অর্থাৎ যদি বলে যে কোনো জায়গায় যে 10% হারে কমছে, 10% হ্রাসে কমছে, তাহলে আমি ভাববো -10% হারে বাড়ছে, তাহলে তো বৃদ্ধির ফর্মুলাটাই সেখানে প্রয়োগ করা যাবে। ঠিক সেই লজিকে আমরা তাহলে যখনই হ্রাসের হার দিয়ে দেবে তখনই আর এর জায়গায় মাইনাস বসাবো। তার মানে ঘুরে বলতে পারি আর এর জায়গায় মাইনাস এভাবে না বসিয়ে এই মাইনাসটা এখানে গুণ করে নিলে এটাই দাঁড়াচ্ছে। যখন হ্রাসের অঙ্ক হবে তখন ফর্মুলাটা হয়ে যাবে a = p × 1 - r/100⁴n। তাহলে আমরা বৃদ্ধির ফর্মুলাটা উপরে লিখে রাখছি, সুবিধা হবে তোমাদের। এইটা হলো বৃদ্ধি, এটা হলো হ্রাসের। কেন না 8টা বৃদ্ধি হলে -8টা হ্রাস, তাই জন্য ফর্মুলায় শুধু একটা মাইনাসের চেঞ্জ। এবার হচ্ছে এই ঘটনাগুলো কি হবে,
ঘটনাগুলো কি হবে লক্ষ্য করো, আমার বাড়ুক বা কমুক আমাকে বুঝতে হবে যে বাড়া বা কমার আগে কি ছিল পরে কি ছিল। ঠিক আছে, তাহলে দেখো আমাদের সবসময় পিটা হয় যে কোনো ঘটনাটা ঘটার আগে কি ছিল, তাহলে আগের পরে পিটা লিখেছিলাম বৃদ্ধির পূর্বে পরিমাণ, এবারে লিখবো হ্রাসের পূর্বে পরিমাণ। তাহলে আমি এখানে বৃদ্ধিরটা কি হয়ে যাবে, বৃদ্ধি দিয়ে অবলিক করে হ্রাস করে দিচ্ছি। আচ্ছা একটু জায়গা এখান থেকে নিয়ে নিই, হ্রাসের পূর্বে ড্যাশের পরিমাণ। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। আমি বাড়লো কি কমলো সংখ্যাটার দিকে গুরুত্ব দেবো না, আমি দেখবো ঘটনাটার দিকে। ঘটনাটা বাড়া বা কমা যাই পারে হোক তার আগের পরিমাণটাকে আমরা বলবো পি, আর বৃদ্ধিপ্রাপ্ত আর এটাকে তখন কি বলবো হ্রাসপ্রাপ্ত। হ্রাসপ্রাপ্ত ড্যাশের পরিমাণ সেটাকে তখন কি বলবো এ। আর এইটা যেমন বৃদ্ধির হার ওটা হ্রাসের হার হয়ে গেল, আর বছরটা তো বছরই থাকবে। ফর্মুলা হয়ে গেল এটা। এখানের ঘটনাগুলো কি হবে, ঘটনাগুলোও কিন্তু এইভাবে পাল্টাবে। মনে করো কমছে, অতীতে কোন সংখ্যা বলে দিল, জানতে চাইলো বর্তমানে কত হবে, কমে কত হবে। আবার হতে পারে বর্তমানে দিয়ে দিল অতীতে কত ছিল, কমছে কিন্তু অতীতে কত ছিল সেটা জানতে চাইতে পারে। আবার দেখো বর্তমানে দিয়ে দিয়ে কমতে কমতে ভবিষ্যতে কত হবে সেটা জানতে চাইতে পারে। আবার ভবিষ্যতেরটা দিয়ে দিয়ে কমার নিয়মে অতীতে বর্তমানে কত ছিল সেটাও জানতে চাইতে পারে। তাহলে এই সমস্ত ঘটনাগুলোকে মিলিয়ে আমরা আবার 4টে অঙ্ক এখানে সেট করব এবং দেখব কিভাবে আমাদেরকে এই পি আর এটা নির্ণয় করতে হয়। লক্ষ্য করে আমরা এই অঙ্কটাকেই দেখাচ্ছি। তাহলে এটা সমহার বৃদ্ধি করলাম, এবার করছি সমহার হ্রাস। তার ক্ষেত্রে দেখো ধরো 1 নম্বর অঙ্কটা করছি, একটি গ্রামের জনসংখ্যা 10% হারে প্রতি বছর বৃদ্ধি পায়টা পাল্টে আমরা কি করে নেব, হ্রাস পায়। বৃদ্ধি পায়টা পাল্টে হ্রাস পায় করবো। তাহলে দেখো একটি গ্রামের জনসংখ্যা 10% হারে প্রতি বছর কমছে, তাহলে জানতে চাইছে যে 3 বছর পূর্বের জনসংখ্যা 1000 হলে বর্তমান জনসংখ্যা কত। তার মানেটা কি বলতো, তার মানেটা এটাই বলতে চাইছে যে 3 বছর পূর্বের জনসংখ্যা মানে এটা দিয়ে দিয়েছে, জানতে চাইছে বর্তমান মানে এটা জানতে চাইছে। তাহলে এটা 1 নম্বর টাইপের এক্সাম্পল হলো। কিন্তু কোনটা পিতে বসবে কোনটা এতে বসবে দেখো আমাদের বুঝতে হবে এই দুটো ঘটনার মধ্যে কোনটা আগে কোনটা পরে। এটা তো পূর্বের বলে দিয়েছে আর এটা তো কি বর্তমানে জানতে চাইছে। তাহলে পূর্বের আর বর্তমানের মধ্যে আগের ঘটনা কোনটা, পূর্বেরটা। তাহলে আমাদের পূর্বেরটাই পিটা 1000 বসবে আর বর্তমানটাই জিজ্ঞাসা চিহ্ন বসবে। তার মানে আমি বাড়ছে কি কমছে সংখ্যাটার দিকে গুরুত্ব দেবো না, আমি দেখবো যে ঘটনাটার কোনটা আগে কোনটা পরে। আমি দেখতে পাচ্ছি পূর্বে আর বর্তমানে, তাহলে পূর্বের ঘটনাটা আগে, তাই পূর্বেরটা আমার পিতে বসবে আর বর্তমানটা এতে বসবে। ঠিক একই রকম ভাবে 2 নম্বরটা ছিল যে বর্তমান জনসংখ্যা এত হলে 3 বছর পূর্বে কত ছিল। তাহলে বর্তমান আর পূর্বে এই দুটোর মধ্যে কোন ঘটনাটা আগে, আগের ঘটনাটা পূর্বে। তাহলে পূর্বেরটাই জানতে চাইছে, তাহলে পূর্বেরটাই জিজ্ঞাসা ছিল। পিতা পূর্বের, পিতা হচ্ছে হ্রাসের পূর্বে পরিমাণ, তাহলে জিজ্ঞাসা ছিল। আর এটা হলো যেটা ছিল সেটা। ঠিক এইভাবে এই 4টে প্যাটার্নই ফলো করবে যে আমরা ঘটনার ক্রম অনুযায়ী করব। শুধু কি হচ্ছে যখন হ্রাস করব তখন এই ফর্মুলায় বসাবো, আর যখন বৃদ্ধি করব তখন এই ফর্মুলায় বসাবো, কিন্তু এই স্ট্রাকচারটা তৈরি করব ঘটনার আগে বা পরে এইভাবে। তো আমরা এইভাবে আজকে সমহার বৃদ্ধি বা হ্রাস সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিয়ে নিলাম এবং এই ধারণার উপর বেস করে তোমাদের অঙ্কগুলোকে আমি কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করেছি এবং সেই ক্যাটাগরি অনুযায়ী অর্থাৎ এইভাবে যে কোন ঘটনার এর মধ্যে পড়ছে সেই অনুযায়ী আমরা অঙ্কগুলোকে একসাথে করব। তো পরবর্তী ক্লাস থেকে আমরা অঙ্কের সমাধান করব কোর্সে থেকে 6.2। যদি তোমাদের এই ক্লাস ভিডিওটি বুঝতে কোনো অসুবিধা হয় তো আমার কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এই ক্লাস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিও এবং বন্ধুদের মধ্যে এই ভিডিওর লিঙ্কটি শেয়ার করো যাতে অন্যরা এই ভিডিওগুলি থেকে উপকৃত হয়। এবং তোমাদের ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্সকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন সেট করে রাখো যাতে ক্লাস ভিডিওর সংক্রান্ত লেটেস্ট নোটিফিকেশন সর্বপ্রথম পাও। দেখা হচ্ছে পরের ক্লাস ভিডিওয়ে কোর্সে থেকে 6.2 এর সমাধান নিয়ে।